জনজীবন পুরোপুরি স্বাভাবিক হলে প্রত্যাহার করা হবে কারফিউ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজও শিথিল থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এখন পর্যন্ত পুলিশ, বিজিবি, আনসার যারা আছেন তাদের সহযোগিতায় যে আর্মি কাজ করে যাচ্ছেন, জনজীবন স্বাভাবিক হয়ে যাবে, তখন আমরা সব কিছুই নর্মাল ইসে চলে আসতে পারবো। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের মধ্যে আছেন শ্রমজীবী ও শিক্ষকও। যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালে, চরম অনিশ্চয়তায় কাটছে দিন। সবাই দৌড়তেছে, আমিও দৌড় মারছি। তারপর হঠাৎ দেখতেছি আমার পায়ে আসি গুলি লাগছে। লম্বা জামা ছিল, যুব্ব, হুজুর। আন্দোলনের সাথে তো আমার সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। আমি কবি মাদ্রাসার টিচার। আজকে 10 দিন ধরে যাবত আমাদেরকে এখানে অনেক টাকার খরচা হইতেছে। আগামী বছর ১ জুলাই থেকে কার্যকর হবে প্রত্যয় স্কিম। কার্যকর করার প্রক্রিয়া অস্পষ্ট, বলছেন শিক্ষক নেতারা, অন্ধকারে পেনশন কর্তৃপক্ষ। বেনজির মতিউরের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক। এ সপ্তাহেই সাবেক আইজিপির অগ্রগতি রিপোর্ট হাইকোর্টে দাখিল। বাকিদের অনুসন্ধান চলছে জোরে সোরে। খুলনায় পাওনা নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে কেডিএ কেসিসি। কর্পোরেশনের মামলার প্রস্তুতি, তদন্ত কমিটি করেছে কেডিএ। উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, মত সচেতন মহলের। চলমান অস্থিরতায় বিপাকে বাগেরহাটের চিংড়ি খামারিরা 10 থেকে 12 কোটি টাকা লোকসান। নওগাঁয় আম ব্যবসায়ীদের ক্ষতি অন্তত 500 কোটি টাকা। সিন নদীতে জমকালো আয়োজনে পর্দা উঠল প্যারিস অলিম্পিকের। এই প্রথম স্টেডিয়ামের বাইরে হলো উদ্বোধনী অনুষ্ঠান। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজও ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিকে শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির সরকারি বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ধীরে ধীরে কারফিউ শিথিল করার বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনজীবন পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। আসাদুজ্জামান খান জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বলেন, কোটা আন্দোলনের শিক্ষার্থীরা অনিরাপদ মনে করায় তাদের নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এখন পর্যন্ত পুলিশ, বিজিবি, আনসার যারা আছেন তাদের সহযোগিতায় যে আর্মি কাজ করে যাচ্ছেন, তা আমরা মনে করছি আরও কয়েকদিন এটা কন্টিনিউ করে আমাদের যখন পুরোপুরি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে, তখন আমরা সব কিছুই নর্মাল ইসে চলে আসতে পারবো। এছাড়া দেশের বিভাগীয় শহরগুলোতেও কারফিউ শিথিলের সময় ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামে সকাল 6টা থেকে বিকেল 5টা, রাজশাহীতে সকাল 9টা থেকে বিকেল 5টা, সিলেটে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া রংপুর বিভাগে সকাল 6টা থেকে রাত 9টা এবং খুলনায় সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দেশ জুড়ে চলমান অস্থিতিশীলতার রোধে গত শুক্রবার দিবাগত রাত 12টা থেকে জারি হয় কারফিউ। প্রতিদিনই কয়েক ঘন্টা করে কারফিউ শিথিল করা হচ্ছে। কিছুক্ষণ আগেই শিথিল হয়েছে রাজধানীর কারফিউ। এখানকার পরিস্থিতি জানাতে বাংলা মোটর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, এখন রাজধানীর সার্বিক চিত্র কেমন দেখছেন? দেবাশিস, কারফিউ শিথিল হয়েছে 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা অন্যান্য দিন দেখেছিলাম সরকারি ছুটির দিনে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল এবং অফিস সময় ছিল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। তো আজকে যেহেতু গতকাল এবং আজ অর্থাৎ শনি এবং শুক্র এবং শনি এই 2 দিনে আমরা দেখেছি কারফিউ 8টা থেকে শিথিল করা হচ্ছে এবং বিকেল 5টা পর্যন্ত। ধীরে ধীরে কারফিউ এই শিথিলের সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ জনজীবন স্বাভাবিক করতে আসলে লম্বা সময়
সময় কারফিউ শিথিল রাখা হচ্ছে, যাতে করে সাধারণ মানুষ একটু স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলতে পারে। তাছাড়া আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানেও কিন্তু দেখেছি কারফিউ শিথিল হলেও কিন্তু মোড়ে মোড়ে সেনা সদস্য বা পুলিশের বাড়তি টহল রয়েছে, তারা কিন্তু মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে তল্লাশি করা হচ্ছিল এবং বিনা প্রয়োজনে কাউকে কিন্তু বাইরে বের হতে দেওয়া হয়নি। তবে অন্যান্য দিনের তুলনায় আমরা আজ যেমনটি দেখেছি যানবাহনের চাপ বেড়েছে সড়কে, প্রধান সড়কে এবং সংযোগ সড়কগুলোতে। তাছাড়া সাধারণ মানুষ যারা নিত্য প্রয়োজনীয় কাজে বের হয়, বিশেষ করে শুক্র শনিবার যারা বাজার করতে বের হয় সকালে, সেই সকল মানুষের উপস্থিতি আমরা অনেক বেশি দেখেছি। এবং তার বাইরেও আজ শনিবার যেহেতু সরকারি অফিস খোলা না থাকলেও বেসরকারি কিছু অফিস কিন্তু খোলা আছে, সেই সকল লোকজন অর্থাৎ যারা বেসরকারি অফিসগামী লোকজন তারা কিন্তু ইতিমধ্যে বাসা থেকে বের হয়েছেন, তারা তাদের নিজ নিজ গন্তব্যে কিন্তু রওনা হয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এই যে কারফিউ লম্বা সময় ধরে চলছে, তো সেই কারফিউ কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক পরিস্থিতিতে আসছে। সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরেছে যে বিগত কয়েকদিনে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা, যে ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল, সেই স্থবিরতা থেকে বের হয়ে আসতে পেরেছে এবং সাধারণ মানুষ কিন্তু নিজ নিজ গন্তব্যে যাচ্ছে এবং কাজে বের হচ্ছে। তো সেই সব দিক থেকে সবার মাঝেই সেই আন্দোলনের সময় যে ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, সেই উৎকণ্ঠা আর কেটে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে বারবারই বলা হচ্ছে যে জনমনে যখন স্বস্তি ফিরবে তখনই আসলে কারফিউ পুরোপুরি শিথিল করা হবে। এর বাইরে স্বাভাবিক পরিস্থিতি না হওয়া পর্যন্ত ধাপে ধাপে কারফিউ থাকবে, হয়তো কিছু সময়ের জন্য, যেমন 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তো পরবর্তীতে এই সময় হয়তো আরও বাড়ানো হবে, তারপরে আস্তে আস্তে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কারফিউ তুলে নেওয়া হবে, এমনটি কিন্তু বলা হচ্ছে। দেবাশিস। ধন্যবাদ আশিক যুক্ত হবার জন্য। শুক্রবার সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। প্রধানমন্ত্রী জানান, আহতদের চিকিৎসায় যা যা করা দরকার সরকার সবই করবে, একই সাথে তাদের আয়ের ব্যবস্থা করা হবে। সাম্প্রতিক সহিংসতা জঙ্গিবাদকে সুযোগ করে দেয় কিনা সে প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলন সহ সাম্প্রতিক সহিংসতায় অনেকে নিহত হয়েছেন, আহতরা ভর্তি রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। চিকিৎসা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানান তিনি। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। সহিংসতায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের বীভৎসভাবে হত্যা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য এই সহিংসতা কিনা সে প্রশ্ন তোলেন তিনি। পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কি বর্বরতা, এ কি জঘন্য, এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন, সেটাই আমার প্রশ্ন। এটাকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য। হাসপাতালে দুষ্কৃতিকারীদের আক্রমণ দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা 4 দিনের সংঘাত সংঘর্ষে গুলিবিদ্ধ অনেকে এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে 2 জন শ্রমজীবী কিশোর, 1 জন মাদ্রাসা শিক্ষক। পেটের দায়ে বা কাজে বেরিয়ে হঠাৎ এমন ঘটনা তাদের ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মধ্যে। গত 16 জুলাই বাসা থেকে দুপুরের খাবার খেয়ে শোলকবহর এলাকায় কর্মস্থল গাড়ির গ্যারেজে যাচ্ছিলেন 17 বছর বয়সী আকাশ। পথে সংঘর্ষ চলাকালে হঠাৎ তলপেটে লাগা গুলি নাড়ি ভুঁড়ি ছিঁড়ে পিঠ দিয়ে বের হয়। এরপর থেকে কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে। সামনে দিয়ে গুলি ঢুকে আঁতুরে ফুটা হইয়া সাইডে বাইরে গেছে, ওইটা আঁতুরে শিলে করা লাগছে।
এবং কি অপারেশনও করে না লাগছে ফুয়েরোটা মানে আজকে 10 দিন ধরে মানে যাবতে মানে আমাদেরকে এখানে অনেক টাকার মানে খরচা হইতেছে। 19 জুলাই সন্ধ্যায় শোলকবহর এলাকার বাসা থেকে বেরিয়ে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পথে পিঠে গুলিবিদ্ধ হন দারুত তারবিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ওসমান। 1 সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আমার চাইলে জিজ্ঞেস করতে পারতো, লাঠি চার্জ করতো, নাহলে কি জন্য আসছে জিজ্ঞেস করতো। আমার জামাইতে লম্বা জামা ছিল যুব্ব হুজুর, আন্দোলনের সাথে তো আমার সম্পৃক্তি থাকার প্রশ্নই আসে না। আমি কবি মাদ্রাসার টিচার। ভাই তো কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ত না, আর উনি স্টুডেন্টও না, উনি একজন মাদ্রাসার শিক্ষক। উনি নামাজের জন্য বেরিয়েছে, তো পুলিশের ধাওয়া খেয়ে একটু লুকানোর চেষ্টা করছে, সে লোক থেকে সেখানে কি পুলিশের গুলিতে আহত হয়ে গেছে। 18 জুলাই বহদ্দারহাটে সংঘর্ষ চলাকালে পায়ে গুলিবিদ্ধ হন র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্পের ম্যাথ সহকারী 14 বছর বয়সী সুজন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাসায়, পরে ভর্তি করায় হাসপাতালে। খাজা রোডে পরিবারের সাথে থাকে এই কিশোর। র্যাব অফিস থেকে পাশে যাচ্ছিলাম, আর তখনই হঠাৎ দেখতেছে সবাই দৌড়তেছে, আমিও দৌড় মারছি। তারপর হঠাৎ দেখতেছি আমার পায়ে আসে গুলি লাগছে, পিছন গুলি করলো সেটা দেখিনি। গুলি গালাস করে ও দৌড়িয়েরই জন্ম দিয়েছিল বাসা জীবন বাঁচাবের লাই, ও তো পিছনের তো দেখে যে গুলি লেগে গেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা 4 দিনের সংঘাত সংঘর্ষে চট্টগ্রামে মারা যায় 5 জন। আহত হয়ে মেডিকেলে অন্তত শতাধিক ভর্তি হলেও এখন চিকিৎসাধীন আছে 8 জন। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে অনেকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানী যাত্রাবাড়িতে 2 পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে ড্যামরা থানা ছাত্রদল নেতা মাসুদ রানা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সহিংসতার ঘটনায় সাঁড়াশি অভিযানে বিএনপি জামায়াতের কয়েকশো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত ডিবি, র্যাব ও পুলিশের হাতে 2300 জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। এদিকে শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ, বাকের ও আসিফকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত এবং সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্যই ডিবিতে নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ। ড্যামরা থানা ছাত্রদল নেতা মাসুদ রানার নেতৃত্বে গত 20 জুলাই রায়েরবাগ শনির আকরা এলাকায় পুলিশের 2 সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। ডিবি বলছে অংশ নেয় শিবির কর্মীরাও। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের হাতে লাঠি ছিল এবং সবাই মিলে ওই লোকটার গায়ে আমরা আঘাত করি। পুলিশকে ঘেরাও দিয়ে সবাই পিটিয়ে পুলিশকে হত্যা করে ফেলেছে। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তথ্য আমরা পাচ্ছি। আমরা এই তথ্যের ভিত্তিতে আরও যারা যারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে সেখান থেকে আমাদের তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই। এদিকে নাশকতায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে তারা 266 জনকে গ্রেফতার করেছে। শতাধিক র্যাব সদস্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2025 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে পেনশনের প্রত্যয় স্কিম। শিক্ষকদের আপত্তিতে বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হয়েছে 1 বছর, তবে এখনও চলছে কর্মসূচি। শিক্ষক নেতারা বলছেন আশ্বাস মিলেছে, কিন্তু কিভাবে কার্যকর হবে তা এখনও অস্পষ্ট। পেনশন স্কিমের সঙ্গে শিক্ষক নেতারা যোগ করেছে আরও 2টি দাবি। সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ বলছে প্রত্যয় স্কিম পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত তাদের জানানো হয়নি, তবে প্রচলিত পেনশন ব্যবস্থা আর থাকবে না। কথা ছিল চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হবে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম, আর ওই স্কিমের আওতায় আসবে স্বশাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী। কিন্তু প্রত্যয় স্কিমের আওতায় যুক্ত না হতে অবস্থান নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী। তাদের যুক্তি, পেনশনের নতুন এই অবস্থায় কাটছাট হবে সুবিধা।
পরে অবস্থান থেকে সরে এসে 1 বছর পিছিয়ে 2025 সালের 1 জুলাই থেকে প্রত্যয় স্কিম চালুর সিদ্ধান্ত নেয় সরকার, কিন্তু তারপরও চলছে কর্মবিরতি। প্রশ্ন হচ্ছে, সরকারের আশ্বাসের পরও কেন এই অবস্থান? এই শিক্ষক নেতা জানান, আরও দুটি দাবির বিষয়ে সুরাহা হয়নি। আমরা এখন একটা উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল, সেটাও তো সময় লাগতে পারে। আমরা সে প্রতিশ্রুতিগুলো যদি পেয়ে যাই, আর সুপারগেটটি এবং আমাদের যে সার্বজনীন যে পেনশন স্কিম, সবার জন্য যদি পেনশন স্কিম আসে আমরা কেন গ্রহণ করবো না? আমরাও করব। তো আমরা সে আলোকেই কিন্তু আমাদের আন্দোলনটা করছি। আমরা কংক্রিট, আমার মনে হয় যে সরকারের সাথে আরও আলোচনা দরকার, আলোচনাও চলছে, আন্দোলনও চলছে। পেনশন সুবিধা পেতে হলে স্বশাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরতদের মাসিক ভিত্তিতে অর্থ জমা দিতে হবে। সেই অর্থ বিনিয়োগ করবে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ, আর বিনিয়োগ থেকে পাওয়া মুনাফা চাকরি শেষে পাওয়া যাবে মাসিক ভিত্তিতে। এটা করার কারণ হলো আমাদের এখন যে আনফান্ডেড পেনশন সিস্টেম, এদের যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন, এইটা আমাদের এক্সচেকার বহন করার মতো অবস্থায় থাকবে না, এবং 15-20 বছর পরে এটা আনসাস্টেইনেবিলিটির কারণে একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। প্রত্যয় স্কিম সংশোধন হবে নাকি বর্তমান স্কিমই 1 বছর পর কার্যকর হবে, সে বিষয়ে অন্ধকারে পেনশন কর্তৃপক্ষ। বলা হচ্ছে, বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনার বিকল্প নেই। অর্থ মন্ত্রণালয় বলছিল যে 1/7/2024 থেকে কার্যকর হবে, এখন বলছে যে 1/7/2025 থেকে হবে। আমরা সিস্টেম ডেভেলপ করে রেখেছি 1/7/25 থেকে এনরোলমেন্ট হবে। এটা পলিসি ডিসিশন। সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা টিচারদের সাথে হয়, সরকার একটা টিম করে দিবে কার নেতৃত্বে হবে, কোথায় হবে, কিভাবে হবে। তখন যদি আমাদের কাছে চায় যে হ্যাঁ তুমি প্রত্যয় স্কিম যেটা ঘোষণা করা হয়েছে তার একটা বিস্তারিত বিবরণ আমাদের কাছে দাও, সেটা আমরা অলরেডি দিছি, এবং আরও কোনো তথ্য চাইলে তখন দিব। সকল পক্ষের সঙ্গে আলোচনার পর প্রত্যয় স্কিম কার্যকর করবে অর্থ মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পাওয়া তথ্যে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক, জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম। তিনি আরও জানিয়েছেন, বেনজিরের দুর্নীতির অগ্রগতি রিপোর্ট চলতি সপ্তাহেই আদালতে দাখিল করা হবে। খুব শিগগিরই সব অনুসন্ধানের অগ্রগতি দৃশ্যমান হবে বলেও জানান দুদকের এই আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন রাজীব আহমেদ। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের পাহাড় দেখে চোখ কপালে ওঠে অনেকের। আরেক সরকারি কর্মকর্তা মতিউরের সন্তান ইফাত 15 লাখ টাকায় ছাগল কেনার ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। প্রশ্ন ওঠে, সরকারি চাকুরিতে এত টাকার উৎস কি? এক সংবাদ সম্মেলনে খোদ প্রধানমন্ত্রী বলেন, তার এক পিয়ন 400 কোটি টাকার মালিক, চলাফেরা করে হেলিকপ্টারে। এরই মধ্যে কোটা আন্দোলনের নতুন ইস্যু ঘুরে অপরাধী পার পেয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়। দুদকের আইনজীবীর কাছে প্রশ্ন, বেনজির মতিউরদের অবৈধ সম্পদ অর্জনের তদন্তে আর কি পাওয়া গেল? আদালত যখন আদেশ দিয়ে জব্দ করার নির্দেশ দেয়, তখন আপনাকে ভাবতে হবে দুদক যে তথ্যপত্র পেয়েছে তার প্রাথমিক সত্যতা আছে। বেনজির মতিউর ছাড়াও আরও অনেক আছে, কোনোটাই হারিয়ে যাওয়ার বা ধামাচাপা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। খুব দ্রুতই আদালতে দেওয়া হবে প্রতিবেদন, জানান দুদকের আইনজীবী। বেনজিরের অনুসন্ধানের বিষয়ে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে, সে অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন অলরেডি একটি রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টটা দাখিল করার জন্য আমরা প্রোগ্রেস রিপোর্ট সব রেডি করেছি। তদন্ত কার্যক্রম আবারও দৃশ্যমান হতে শুরু করবে বলে জানান দুদকের এই আইনজীবী। পূর্ণাঙ্গ যদি কর্মদিবস পায়, আরও কাজের গতি আরও বাড়বে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় কেডিএ ও কেসিসির দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। কেসিসির দাবি, প্রতিষ্ঠার 63 বছরেও কর দেয়নি কেডিএ, পাওনা দাঁড়িয়েছে 17,54 লাখ টাকার উপরে। অপরদিকে কেডিএ বলছে ইমারত কর থেকে আদায়কৃত অর্থ দেয়নি কেসিসি। এ নিয়ে চলছে চিঠি চালাচালি। 1961 সালে যাত্রা শুরু খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর। প্রতিষ্ঠার পর কেটে গেছে 63 বছর। তৈরি করেছে আবাসিক ভবন, মার্কেট, বাস টার্মিনাল সহ নানা স্থাপনা। খুলনা সিটি কর্পোরেশন বলছে, প্রতিষ্ঠার পর কর দেয়নি কেডিএ। পাওনা দাঁড়িয়েছে 17,54,37,000 টাকা। এ বিষয়ে কেডিএকে 2 দফা চিঠিও দিয়েছে কেসিসি। দীর্ঘদিন যাবৎ তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে এবং চিঠি চালাচালি হচ্ছে, কিন্তু তারা এই চিঠির কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা 23-24 অর্থবছরে সে পরপর 2টো চিঠি দিই এবং কঠিন ভাষায়।
কেডিএর দাবি প্রতি বছর ইমারত থেকে আদায়কৃত করের 2% অর্থ তারা পায়নি। এমনকি 2018 সালে পরিবর্তিত আইনের 1.5% অনুদানও দেয়নি কেসিসি। 18 সালের যে কেডিএ যে হলো নীতিমালা হলো, সেখানে বলা আছে 1.5% দেবে। এখন এখানে ভাষাটা অনেক পরিমার্জিতভাবে অনুদান লেখা। কেডিএ যে 2%-এর কথা মানে বলছে বা 1.5% এখন সে আইনে, সেটি কিন্তু সিটি কর্পোরেশন দিতে বাধ্য না। বাট অনেক আগে যখন কেডিএ সক্ষমতা বেশি ছিল না, সেই সময় সিটি কর্পোরেশন দিতে পারে, এটা দেখে বলতে হবে। এ নিয়ে বাড়ছে দুই সংস্থার দ্বন্দ্ব। মামলার প্রস্তুতি নিয়েছে কেসিসি। অপরদিকে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কেডিএ। আইন অনুযায়ী যদি ওনারা স্যাটিসফাইড হন যে না এটা আমাদের প্রাপ্য, তাহলে ওনারা সম্পত্তি ক্রোকের আদেশ দিয়ে সেই টাকাটা আদায় করতে পারে। তারা একটা কমিটি গঠন করে দিয়েছেন এবং সেই কমিটি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। যার যা দেনা পাওনা সেটা সরকারি যে নিয়ম আছে সেই অনুসারে পরিশোধ করা হবে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে সচেতন মহল। তাদের মতে এতে নগরীর উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। দুইটি সেবামূলক প্রতিষ্ঠানের দ্বন্দ্বে এবং তাদের যে বিতর্কের অবস্থার কারণে উন্নয়ন কাজে ব্যাহত হয়। এর আগে সড়ক উন্নয়ন সহ নানা বিষয়েও দ্বন্দ্বে জড়ায় দুই সংস্থা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতা, কারফিউয়ের জেরে বিপাকে পড়েছেন বাগেরহাটের চিংড়ি খামারিরা। পাইকারি ক্রেতা সংকটে কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। মৎস্য অফিস বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও গেল কয়েকদিনে মোটা অঙ্কের ক্ষতি হয়েছে এই খাতে। বাগেরহাটে গেল মে মাসে ঘূর্ণিঝড় রিমালে জলোচ্ছ্বাসে ভেসে যায় কয়েক হাজার চিংড়ি ঘের। মৎস্য অফিসের হিসাবেই ক্ষতির পরিমাণ প্রায় 97 কোটি টাকা। সেই ধাক্কা কাটতে না কাটতেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে অস্থিরতা, কারফিউ। এতে আবারও বিপাকে চিংড়ি খামারিরা। ঘের থেকে চিংড়ি আহরণের সময়কাল চললেও জেলার বাইরে থেকে খুব একটা আসছেন না পাইকারি ক্রেতারা। বাধ্য হয়েই অনেকে কেজিতে 100 থেকে 200 টাকা কম দামে স্থানীয়দের কাছে চিংড়ি বিক্রি করছেন। পরিস্থিতি অনুকূল হওয়ার আশায় যারা এখনও মাছ আহরণ করেননি, খাবার বাবদ তাদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। যে বন্যা গেল, এই বন্যায় সব গের ভাতারি তলাই গেছে, মাছ সব বেঁচে গেছে। এই কারফুর কারণে বাইরের কোনো ব্যাপারী পাত্র আসতে পারতেছে না, এর জন্য মাছের খুবই দাম কম। বাগদা, আপনার গলদা, সবকিছু সব মাছের দাম কম। বাইরের কোনো পাইকার আপাতত এই মার্কেটে নাই। সময় ছাড়া তো বাটিকায় কোনো মাছ পাওয়া যায় না, মাছ পাওয়া ওঠে না, তখন আইনে তো বাটিকার কোণে রেট আরও কম থাকে। এই জন্য এই কোণের সময় মাছ ধরে নিয়ে আসা লাগে। যদি 100-150 টাকা কমে হয় তা মানুষ বিক্রি করতে লাগে, অভাবের তাড়নায় করা লাগে। সংকট দেখা দিয়েছে বরফেরও। চিংড়ির কাঙ্ক্ষিত দাম না মেলায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় অনেক খামারি। আমাদের লোন পরিশোধ করতে হয়, আমাদের খাবারের দোকানে বাকি রয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় আমরা সংকটে আছি। সান্ধ্যহীন কারণে আমাদের বরফ সংকট, মানে পরিবহন সংকট, পাইকাররা ঠিকমতো আসতে পারেনি। এজন্য প্রায় 15 থেকে 20 কোটি টাকা এই চিংড়ি সেক্টরেই ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন গেল কয়েকদিনে 10 থেকে 12 কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন খামারিরা। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও রয়েছে শঙ্কা। এই হারভেস্ট করার সময়টাতে চাষিরা মাছটা বিক্রি করতে পারছে না, যার দরুন একদিকে যেমন মাছটা সংরক্ষণে তাদের খরচ বেড়ে যাচ্ছে, অন্যদিকে মাছ বিক্রি না করার কারণে চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ দুই দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাগেরহাটে ছোট বড় মিলিয়ে চিংড়ির খামার রয়েছে প্রায় 76,000। বছরে 1.5 থেকে 2,000 কোটি টাকার চিংড়ি বেচা কেনা হয় এখানে। জাহিদ হাসান, যমুনা নিউজ। আবারও জমে উঠেছে নওগাঁর সাপাহার আমের হাট। পাইকারদের আনাগোনায় বেচাকেনাও বেশ ভালো, কিন্তু কয়েকদিনের স্থবিরতায় নষ্ট হয়েছে ফলন। সংশ্লিষ্টরা বলছেন বেচাকেনা বন্ধ থাকায় চাষি ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি অন্তত 500 কোটি টাকা। এই ক্ষতিপূরণের সহায়তার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। সহকর্মী শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। নওগাঁয় এখন আমের ভরা মৌসুম। সাম্প্রতিক অস্থিরতায় টানা 10 দিন হাট বসেনি সাপাহারে। বন্ধ ছিল বেচাকেনা, তাই গাছে নষ্ট হয়েছে আম। আম্রপালি, বাড়ি 4, আরশিনা ও গৌরমতি সহ গাছে এখনও প্রায় অর্ধেক ফলন। এবছর শুরু থেকেই বাজারে চাহিদা ভালো ছিল, কিন্তু সরবরাহ করতে পারেনি কৃষক। বয়সটা পেরিয়ে যাচ্ছে রূপালী আমের, এই জন্যই মনে করেন যে আমটা ফিরে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আর কি। অনেক আম মাঠে বাগানে
একবারে সম্পূর্ণ আমগুলা মনে করেন পৌঁছে মাটির সাথে গলে গেছে। দেশে মারামারি গন্ডগোলের লেগে আপনার গাড়ি ঘোড়া চলছিল না, পাইকার ছিল না বাজারে। কারফিউ শিথিল করার পর কিছুটা দুশ্চিন্তা কেটেছে। সাপাহারে জমে উঠেছে আমের হাট, সরবরাহ হচ্ছে সারা দেশেই, কিন্তু দাম নিয়ে হতাশা বাড়ছে। আমরা যে আম আজকে 4000 টাকা কিনলাম, এই আম কয়দিন আগে 2500 টাকা করে বিক্রি হয়েছে। বীজের খরচ বেশি, সারের খরচ বেশি, পাটের খরচ বেশি, ওই হিসেবে আমার দাম হচ্ছে না। হাটে বেচা কেনা বন্ধ থাকার পাশাপাশি খোলা ছিল না অনলাইন, তাই দেশের বাইরেও আম পাঠাতে পারেনি উদ্যোক্তারা। দাবি, এতে 5 থেকে 7% ফলন নষ্ট হয়েছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত 500 কোটি টাকা। মাছপত্র যেটা কয়েকদিনের জন্য প্রায় সপ্তাহখানেকের বেশি বাধাগ্রস্ত হলো, এখানে প্রায় 5% তো অবশ্যই ড্যামেজ হবে আমের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রায় 500 কোটি টাকার মতো এরকম একটা ক্ষতির সম্মুখীন হতে পারে কৃষক ওভারঅল নওগাঁ জেলা মিলে। কারফিউতে মানুষজন বাইরে হতে পারে না, আম খাইতে পারে না, অনেক আম নষ্ট হয়ে গেল। একটা আড়তদার মিনিমাম 10 লাখের নিচে আসবে না, এবং যারা ব্যাপারী তাদের অনেকের পুঁজি নষ্ট হয়ে গেছে। বিশাল এই আর্থিক ক্ষতিপূরণে ক্ষতিগ্রস্তদেরকে সহায়তার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। নওগাঁয় আম প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ এই গবেষকের। চাষিরা যাতে পরবর্তীতে তারা এই যে পুঁজি যেটা গঠন করতে পারে, সেজন্য তাদেরকে স্বল্প সুদে ঋণ দিতে হবে, পাশাপাশি তাদের ভর্তুকি দিতে হবে স্বল্প মূল্যে, যাতে তারা কীটনাশক এবং আম উৎপাদনে সহায়ক যেসব উপকরণ দরকার এগুলো যাতে স্বল্প মূল্যে কিনতে পারে। নওগাঁয় চলতি মৌসুমে 33,000 হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে প্রায় 5 লাখ মেট্রিক টন। 3,000 কোটি টাকার আম বিক্রির লক্ষ্য ছিল। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দিনাজপুরে নির্মাণের পরের বছরই ভেঙে যায় পুনর্ভবা নদীর উপরে সেতুটি, কিন্তু 7 বছর পেরিয়ে গেলেও হয়নি সংস্কার বা পুনর্নির্মাণ। ফলে দুর্ভোগে দুটি ইউনিয়নের প্রায় 10,000 মানুষ। প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও, তাই যাতায়াত ও জীবনমানের উন্নয়নে দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি স্থানীয়দের। 2016 সালে জেলার বীরগঞ্জের পুনর্ভবা নদীর উপর সেতুটি নির্মাণ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, কিন্তু পরের বছরই সামান্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয় যোগাযোগের এ মাধ্যম। গড়িয়েছে 7 বছর, কিন্তু এখনও পুনর্নির্মাণ বা সংস্কার কোনোটাই হয়নি। অথচ ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের 10,000 মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজ। এখন প্রায় 16 কিলোমিটার পথ ঘুরে মাহানপুর ও বটতলী বাজার হয়ে শহরে যাওয়া লাগে। 10 কিলো দুধ দিয়ে মাহানপুর দিয়ে আসতে হয়, ছেড়ে পেয়ে স্কুল যেতে পারে না, কলেজ যেতে পারে না, এখান থেকে কষ্ট করে আসি। আর যখন বন্যা হয়, বন্যার সময় আমরা মনোরঞ্জন কাপড় উঠাইয়া তারপর আসতে হয়। যেখানে হওয়ার দরকার 10 হাত সেখানে হচ্ছে 5 হাত, এই জন্য ভেঙে গেছে ব্রিজটা পানির ঢেউয়ে। এলাকার জনগণ সহ আমাদের অনেক ছাত্রছাত্রী ব্রিজের ওপার থেকে আমাদের বিদ্যালয়ে আসে, বর্ষার সময় তারা আসতে পারে না। ভোগান্তিতে শুধু সাধারণ মানুষই নয়, যোগাযোগের দুরবস্থার প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও। 2 ইউনিয়নের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর। শহরের সাথে দূরত্ব বাড়ায় বেড়েছে যাতায়াত খরচ, ফলে শাকসবজি বেচে আগের মতো লাভ থাকে না প্রান্তিক চাষিদের। ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য করতে পারি না। এদিকে আবাদ পানি করি, আমরা কৃষি করি, কিছু করতে পারি না। কৃষি আবাদ পানি মনে করেন ঠিক মতন ভ্যানও দেয় না, কিছু চলাচল করতে পারে না এই রাস্তা দিয়ে। যদি সরকার করে দেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে, গরিব দুঃখীর জন্য খুব ভালো হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান 52 ফুট দীর্ঘ এই ব্রিজটি নির্মাণে খরচ হয়েছিল 30 লাখ টাকা। দুধারে পাকা সড়ক থাকলেও সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এদিকে সমস্ত জমির পানি ওই দিক দিয়ে প্রভাবিত হয়ে নদীতে পড়ে। পানির স্রোতের কারণে বৃষ্টি ভেঙে যায়। বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাড়াতাড়ি ঠিক করবার জন্য আমরা কিন্তু সব দপ্তরে আমরা বলেছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ব্রিজটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিন্তু এ ব্যাপারে মেলেনি সংশ্লিষ্টদের কোনো বক্তব্যই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জামালপুরে গরুর লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস ছড়িয়ে পড়েছে, বিপাকে পড়েছেন খামারিরা। অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ অফিসে প্রয়োজনীয় সেবা মিলছে না, বাধ্য হয়ে তাদের যেতে হচ্ছে পল্লী চিকিৎসকদের কাছে। যদিও প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে গত বছর শখের গরুটাকে হারিয়েছেন জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের জীবন নাহার। এবারও সেই রোগেই আক্রান্ত হয়েছে আরও একটি গরু। এতে দুশ্চিন্তায় পড়েছে তিনি। গরুর পয়সা খরচ করতে করতে আমি তো হয়ে গেছে, আমি কি করব,
আমার তো কোনো উপায় নাই। জীবন নাহারের মতো অনেক নারী একটি বা দুটি গরু লালন পালন করে পরিবারের আর্থিক সচ্ছলতা খোঁজেন, কিন্তু হঠাৎ করে গবাদি পশুর ভাইরাসজনিত রোগে প্রান্তিক খামারিদের ভাবিয়ে তুলছে। রাতে দেখলাম বালাই, সকালে শরীর গরম দিয়ে যে 2-3 বাড়াইছে, 3 ইঞ্জেকশন দেওয়ার পরের দিন আরো বেশি বাড়াইলো। অনেক টাকা পয়সা খরচ, আমরা গরিব মানুষ, মেলা টাকা পয়সা খরচ, এই রোগের ওষুধই পাইনি আমরা ঠিক মতন। গরু দেখতে আছেন গরু যাওয়া দশা, তারপরে ডাক্তারের দেখে হইনা কইলাম যে ফেরত পাঠাই দিল, আর কোনো প্রেসক্রিপশন কইরা আর কিছু দিল না। তো আমার 15-16টা গরু আছে, এর মধ্যে 4টা অসুস্থ। আমার চিন্তা একটাই, যদি আমার গরুগুলো মরে যায় তাহলে আমি কি করে হবে। প্রথমে গরুর 106 থেকে 107 ডিগ্রি মাত্রার জ্বর দেখা দিচ্ছে, সেই সাথে চামড়া দেখা দিচ্ছে গুটি। 2-1 দিনের মধ্যেই দেখা দিচ্ছে বড় বড় ক্ষত, কোনো ওষুধেই কাজে আসছে না। খামারিদের অভিযোগ, সরকারি চিকিৎসকদের সেবা মিলছে না, বাধ্য হয়ে পল্লী চিকিৎসকদের কাছে যেতে হচ্ছে। এটা চিকিৎসা দিতেছি বলতে অ্যান্টিহিস্টামিন, ব্যথানাশক, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হলে দেই, প্রয়োজন না হলে দেই না, এইভাবে আর কি চলতেছে। শতকরা আপনার 80টা গরু ভালো হইতেছে, 20টা গরু মারা যাইতেছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা খামারিদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। আমরা লিফলেট বিতরণ, উঠান বৈঠক, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে খামারদের সচেতন করার চেষ্টা করছি, এবং যে সমস্ত গরু আক্রান্ত হয়েছে সেই সমস্ত গরুকে যদি মশা মাছি না কামড়া, সেগুলো আমরা মশারি দিয়ে বা ভালো গরু থেকে আলাদা করে রাখার চেষ্টা করি, পরামর্শ দিচ্ছি। এই রোগের আমরা সরকারিভাবে ভ্যাকসিন প্রদান করছি। গত 1 মাসে জেলার 7টি উপজেলায় এই রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু গরু মারা গেলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শরীয়তপুরে আজ ভোর 6টা থেকে শিথিল হয়েছে কারফিউ, বহাল থাকবে রাত 9টা পর্যন্ত। রাস্তাঘাটে বেড়েছে যানবাহনের চলাচল, প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে বাইরে বেরোচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী SM শাকিল। কারফিউ শিথিলের সময় বাড়ার সাথে সাথে কিন্তু জনমনে কিছুটা স্বস্তি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি কর্মজীবী মানুষের যে কর্মব্যস্ততা এবং কর্মচাঞ্চল্যতা কিন্তু ফিরে পেয়েছে শরীয়তপুরে। অফিসগামী যেই লোকগুলো রয়েছে সেই অফিসগামী লোকেরও কিন্তু আমরা চাপ দেখেছি, এবং বাজারে, কাঁচা বাজারে বিশেষ করে আমরা অনেকটাই চাপ। প্রিপেড বিলে কিন্তু বেশ ভোগান্তি ছিল কারফিউর মধ্যে, ব্যাংক খোলার সাথে সাথে কিন্তু সেই ভোগান্তিটা অনেকটাই কমেছে, এমনটাই কিন্তু সাধারণ জনগণ বলছে। তবে কর্মজীবী যেই দিনমজুররা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে কারফিউ থাকা অবস্থায় কিন্তু তারা বেশ ভোগান্তিতে রয়েছিলেন, কাজকর্ম তেমনটা করতে পারেননি। তবে কারফিউ শিথিলের সময় বাড়ানোর সাথে সাথে কিন্তু সেই কর্মে তারা ফিরতে পেরেছেন, এবং তারা কিন্তু সাধারণ জনজীবনে কিন্তু ফিরতে পেরেছেন, এমনটাই কিন্তু বলেছেন। তবে কারফিউর জারি এবং কারফিউ শিথিলের সময়টা কিন্তু মাইকিং করে জানিয়ে দিচ্ছে সাধারণ জনগণকে, এমনটা কিন্তু দেখেছি। স্বাভাবিক পরিস্থিতিতে যদি আমরা বলি, এখন পর্যন্ত কিন্তু শরীয়তপুরে তেমন কোনো সহিংসতার ঘটনা পাওয়া যায়নি বা কোনো সংঘর্ষের ঘটনাও কিন্তু আমরা শুনতে পারিনি। জেলা পুলিশ কিন্তু বেশ তৎপর রয়েছেন সেক্ষেত্রে, এবং জেলা প্রশাসনও কিন্তু তৎপর রয়েছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তবে সাধারণ মানুষ কিন্তু কারফিউ শিথিলে বেশ স্বস্তিতে আছেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তবে তারা কিন্তু চাচ্ছেন যত দ্রুত সম্ভব কারফিউটা যত বন্ধ হয় সেইটাই কিন্তু তারা চাচ্ছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পাওয়ার পর বিভিন্ন জরিপে জনপ্রিয়তায় আরও এগিয়ে গেছেন কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে শুক্রবার সমর্থনের কথা জানান বারাক ওবামা। বিবৃতিতে তিনি বলেন, ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তি কমলা হ্যারিসে। এখন পর্যন্ত দলটির শতাধিক নেতা সমর্থন দিয়েছেন কমলাকে। এর পরপরই বিভিন্ন জরিপে কয়েক ধাপ এগিয়ে যান তিনি। এর মধ্যে রয়টার্সের জরিপে 44% সমর্থন পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে এই সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের জরিপে ট্রাম্পের চেয়েও 6 পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে এই দুই নেতার বৈঠক হয়। বাইডেন হ্যারিসের সাথে বৈঠকের একদিন পর ট্রাম্পের সঙ্গে দেখা করলেন নেতানিয়াহু। বৈঠকে কমলা হ্যারিসের মন্তব্যের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এ সময় ডেমোক্রেট প্রার্থীকে উন্মাদ বামপন্থী বলে আখ্যা দেন তিনি। এর আগে নেতানিয়াহুর সাথে বৈঠকে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জানান, তিনি নির্বাচিত হলে ফিলিস্তিন ইস্যুতে নীতির পরিবর্তন আনবেন। তাই ফ্লোরিডায় ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এই বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে, কেননা ট্রাম্প নির্বাচিত হলে গাজা ইস্যুতে ইসরায়েল নিয়ে তার অবস্থান কী হবে তা স্পষ্ট হওয়া প্রয়োজন নেতানিয়াহুর। বৈঠকে তেল আবিবের প্রতি পূর্ণ সমর্থন জানান ট্রাম্প।
ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। প্রতি 10 জনের মাঝে 9 জন ফিলিস্তিনি এখন উদ্বাস্ত। উপায় না পেয়ে প্রাণ রক্ষা এবার কারাগারে আশ্রয় নিয়েছে গাজাবাসী। খান ইউনিসের আস্তা সেন্ট্রাল প্রিজন এখন পরিণত হয়েছে বাস্তুচ্যুত গাজাবাসীদের নতুন ঠিকানায়। ইসরায়েলিদের চরম বর্বরতায় গাজার ঘরবাড়িগুলো যেন সব ধুলোয় মিশে গেছে। আশ্রয়হীন গাজাবাসী ঠাঁই নিচ্ছে এখন কারাগারে। খান ইউনিসের ধ্বংসপ্রায় জেলখানা আস্তা সেন্ট্রাল প্রিজনে প্রতিদিনই জড়ো হচ্ছেন উদ্বাস্তু ফিলিস্তিনিরা। যুদ্ধের কারণে নিজের বাড়ি ধ্বংস হয়েছে অনেক আগেই। সৌভাগ্যক্রমে এখনও প্রাণে বেঁচে থাকলেও মাথা গোঁজা ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় ইয়াসমিন আল ডারডাসির। অপরাধ না করেও এখন জেলখানাই তাদের আবাসস্থল। আমার স্বামীর ফুসফুসের সমস্যা আছে, সেই সাথে তার একটি কিডনিও অকেজো। খান ইউনিস থেকে হাঁটতে হাঁটতে শুধু খুঁজেছি কোথায় মাথার ওপর একটু ছাদ পাওয়া যায়। অবশেষে এই জেলখানার খোঁজ পেয়েছি। ইয়াসমিনের মতো আরও অনেকেই জেলখানায় এসেছে নিজেদের প্রাণ বাঁচাতে। এই নিয়ে 6 বার জায়গা বদল করতে হলো। একবারের জন্যও মনে হয়নি এখানে জীবিত পৌঁছাতে পারবো। রাস্তায় প্রতি পদে পদে শুধু বিপদ, এখানে সেখানে শুধু লাশ আর লাশ। আমরা কি এমন করেছি যে এভাবে মরতে হবে? নিষ্পাপ শিশুগুলো হায়নাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। মৃত্যু নিশ্চিত জেনে নামাজের পোশাক পরেই বেরিয়েছিলাম। ওরা শুধু আমাদের চলে যেতে বলে, কিন্তু আমরা আসলে কোথায় যাব? যেখানেই যাই সেখানেই ইসরায়েলিদের আক্রমণ। ওরা আসলে কি চায়? শেষমেশ এই জেলখানায় আশ্রয় নিয়েছি। জানি না এখানেও কয়দিন থাকতে পারবো, কয়দিন বেঁচে থাকবো। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি নৃশংসতা। প্রতিদিনই স্বজন হারাচ্ছেন অসহায় গাজাবাসী। গাজায় প্রায় 10 মাসের ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে 20 লাখের বেশি ফিলিস্তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।